সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে এখনই জাতীয় নির্বাচন করা কঠিন হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতি বোঝেন না। আবার এই পদ্ধতিতে সরকার গঠন করলে সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মত তাদের। দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে বাধাগ্রস্ত, তাই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করার পরামর্শ তাদের। অন্তরা বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোন পদ্ধতিতে হবে জাতীয় সংসদ নির্বাচন? জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত আসে পিআর পদ্ধতিতে নয়, প্রচলিত নিয়মেই হবে নির্বাচন। তবে এক্ষেত্রে ভিন্ন মত ছিল কিছু রাজনৈতিক দলের। বিশেষজ্ঞরা বলছেন, পিআর পদ্ধতিতে ভোট করার মতো পরিবেশ নেই বাংলাদেশে। যেটা ঐক্যমত্য হয়েছে দ্বিমত সত্ত্বেও, সেটাই কিভাবে বাস্তবায়িত হবে, আইনগত কিভাবে বাধ্যবাধকতা সৃষ্টি করা যাবে, সেটাই এখন আলোচনার বিষয়। অতএব আর নতুন বিষয়ে অবতারণা করার সুযোগ আমি তো দেখি না। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানিয়েছে। তবে পিআর পদ্ধতি চায় না বিএনপি। বিশেষজ্ঞরা মনে করেন, সাধারণ মানুষ নতুন এ পদ্ধতি বোঝে না খুব একটা। তবে অপেক্ষাকৃত ছোট দলগুলো সংসদে চলে আসতে পারবে। বিএনপি পিআর পদ্ধতি চায় না। একদম সাধারণত হচ্ছে যে আপনি যদি সরকার গঠন করতে চান তাহলে আপনার 50%-এর বেশি ভোট পেতে হবে, এবং বিএনপির কাছে তো 50%-এর বেশি ভোট নেই। সুতরাং বিএনপি তো চাইবে যে তারা একটা ভোট যেভাবে হচ্ছিল সেটা হোক, এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন তারা সরকার গঠন করবেন। তো সরকার গঠনের রিস্ক বিএনপি কেন নেবে? সুতরাং বিএনপি পিআর পদ্ধতি চাইবে না, এটাই স্বাভাবিক। পিআর পদ্ধতিতে ভোট হলে জটিলতা বাড়বে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। নেপালের অভিজ্ঞতা হচ্ছে, সেখানে আমরা দেখেছি, সেখানে তারা পিআর পদ্ধতি একেবারে শতভাগ করে নাই, আংশিক করেছে। তারপরেও সেখানে কিন্তু স্থিতিশীল সরকার হচ্ছে না। বাংলাদেশের জন্য এই মুহূর্তে স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, এবং স্থিতিশীলতা যদি না থাকে তাহলে এখানকার উন্নয়ন বলেন বা শিক্ষা সংস্কৃতি সব ব্যাপারে যে অগ্রগতি, সেই অগ্রগতিটা অর্জন করা সম্ভব হবে না। তো এইরকম পরিস্থিতি নিঃসন্দেহে গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য সুখকর না। বিশেষজ্ঞরা বলছেন, পিআর পদ্ধতিতে ভোট হলে একটি আসনে জেতার পর প্রার্থী সংসদে নাও যেতে পারেন। আবার কোনো আসনে না জিতেও একটি দলের অনেকজন সংসদে যেতে পারবেন। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের জোট না বাঁধলে সংসদে যাওয়া কঠিন বা অসম্ভব হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগেই সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে জামায়াত। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের সংকট দূর হবে। সকালে কুমিল্লায় এ মন্তব্য করেন তিনি। এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলের অবরণ্য না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান, কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগ, তাদের কাছ থেকে শুনতাম। এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। পিআর ইস্যুতে নির্বাচন বিলম্ব হলে সংকটে পড়বে দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। আজ প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানায়। বিবৃতিতে বলা হয়, এই ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আওতায় গুরুতর লঙ্ঘন। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন প্রচারণা না হওয়ার কথা থাকলেও কুশল বিনিময় করছেন প্রার্থীরা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী, আর নিজেদের ইশতেহার ঘোষণা করেছে শিবির। আর একই দৌড়ে ব্যস্ত বাকছাসও চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রক্রিয়াও। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। ডাকসু নির্বাচন 2025 যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। নির্বাচন কমিশন 25 আগস্ট পর্যন্ত প্রার্থীদের হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা না চালানোর স্পষ্ট নির্দেশ দিলেও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দেখা যায় ডাকসু নির্বাচনের প্রার্থীদের জনসংযোগ, এমনকি ঘোষণা করেন ইশতেহারও। এ বিষয়ে এখনো নীরব ভূমিকা নির্বাচন কমিশনের। জোটের পক্ষ থেকে কথা বলবেন। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করাই হবে মূল প্রতিশ্রুতি। এই ডাকসুর এটা হবে একটা একাডেমিক কাজ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনার একটা গুরুত্ব, এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে, এটা হচ্ছে একটা কাজ তাদের। তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ 1 বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা, সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট। প্রশাসনের উদাসীনতার কারণে ডাকসু নির্বাচন ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে প্যানেলটির ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। ফজলুল হক মুসলিম হলে নামাজ পড়েন বাকছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। এরপর ঢাবি ক্যাম্পাসকে স্টারলিংকের আওতায় আনা সহ নানা ইশতেহারের কথা জানায় তারা। ভোটারদের ভোগান্তি কমানো এবং ভোট কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিবে। শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। এ সময় তিনি নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। যে সমস্যাগুলো কথা আমরা বলে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করে। অন্যদিকে সকাল থেকেই আজ ভিন্ন চিত্র দেখা গেছে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় নানা ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ভিড় করতে দেখা যায় সেখানে। মনোনয়ন বাতিল হওয়া 47 জন প্রার্থীর মধ্যে 23 জন বিকেল 4:30টার মধ্যে তাদের প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। যিনি আমার সমর্থক হিসেবে থাকবেন তার ভোটার নম্বরটা আমার দেওয়া হয়নি, ভুলবশত দেওয়া হয়নি। তো এই কারণে আমার ফর্মে আমার নাম আসেনি প্রার্থী হিসেবে। প্রস্তাবক ছিল, প্রস্তাবকের তথ্যগত ত্রুটি ছিল আসলে। কিন্তু দেখেন, আমি আসলে হচ্ছে আপনারা জানেন যে আমি এই ডাকসুর জন্য 72 ঘন্টা অনশন করেছিলাম। তো আমি মনে করছি যে আসলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকায় ভিপি প্রার্থী হিসেবে 29 নম্বর সিরিয়ালে দেখা যায় বিতর্কিত জুলিয়াস সিজার তালুকদারের নাম। এ বিষয়ে নির্বাচন কমিশন জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্তাধীন। চূড়ান্ত তালিকায় যার সিদ্ধান্ত প্রতিফলিত হবে। আর ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আবেদনগুলো আপিল ট্রাইব্যুনালের যাচাই বাছাই শেষে যারা শর্ত পূরণ করতে পারবেন তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। আমরা আগামীকালও আবেদন নিব। আমরা 24 তারিখে এই আপিল নিষ্পত্তি একটা কমিটি আছে, আমরা তাদের এই সকল আবেদনগুলো ওখানে দিয়ে দিব। বাই দিস টাইম ক্যান্ডিডেটরা যখন আবেদন করতে আসছে তার কার কি ভুল তারা জেনে যাচ্ছে। তখন ওই যে যদি কারেকশন করার সুযোগ থাকে তাদেরকে এসে কারেকশন করে দিতে হবে। আমরা আশা করতেছি 24 তারিখে দুপুর নাগাদ এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা 462 জন। কেউ ব্যস্ত ইশতেহার ঘোষণা করতে, কেউ বা ব্যস্ত জনসংযোগ করতে, আবার কিছু প্রার্থী ব্যস্ত রয়েছেন নিজের প্রার্থিতা ফিরে পেতে। সব মিলিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগে ক্রমেই বাড়ছে এই নির্বাচনের উত্তাপ। এখন চূড়ান্ত তালিকা প্রকাশের পরে স্পষ্ট হবে এই নির্বাচনের উত্তাপ কতটুকু গড়ায়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
বিগত ১৬ বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করতেই নির্বাচন চায় তার দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মায়ের ডাক সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। আমি তো তোমাকে দেখতে চাই, আমি আমার বাবা সহ আমার সকল চাচুকে ফেরত চাই। অজানা ঠিকানায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ মেলেনি আজও। আমি যখন অসুস্থ থাকি আমার তখন মন চায় আমার বাবার সাথে থাকতে, আমার বাবার হাতটা ধরতে, কিন্তু এটা এখন আমার জন্য স্বপ্ন। তাই শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর, কারো অপেক্ষা বাবার জন্য, কারো আবার ভাইয়ের। গেল ১.৫ দশক জুড়ে দুঃস্বপ্নের মতো দিন পার করছেন স্বজনরা। আওয়ামী সরকার পতনের পর আয়নাঘর থেকে ফিরেছেন হাতে গোনা কয়েকজন, হদিস মেলেনি বেশিরভাগেরই। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে যোগ দেন তারা। সরকারের ব্যর্থতা আর অনীহার কারণেই ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তাদের। যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব চাচুদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে একটি তাদের বিচার করা হোক। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো। ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বাস জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন চায় তার দল। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী, সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। গুমের বিচারে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। পরে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর পর্যটন এলাকা। হারানো ঐতিহ্য ফেরাতে লুটের পাথর উদ্ধার করে ফেলা হচ্ছে ভোলাগঞ্জে। নতুন জেলা প্রশাসক সারোয়ার আলমকে সাথে নিয়ে পরিদর্শনে এসে এসব কথা জানান জনপ্রশাসন সচিব। লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক ছাড় পাবে না বলেও সতর্ক করেন তিনি। সিলেট থেকে আরো জানাচ্ছেন নাজাত আহমেদ পুরকায়স্থ। সিলেটে সাদা পাথরে লুটের ঘটনায় কয়েকদিন ধরেই গোটা দেশে তুলপাড়। প্রশাসনের টানা অভিযানে একের পর এক বেরিয়ে আসছে লুটারদের রাজনৈতিক পরিচয়। শুক্রবার সকালে নতুন জেলা প্রশাসক সারোয়ার আলমকে সাথে নিয়ে ওই এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এ সময় তার সাথে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। জনপ্রশাসন সচিব বলেন, সিলেটে সাদা পাথর লুট হয়নি, হয়েছে হরিলুট। আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে, তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি। তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। একই সঙ্গে সাদা পাথর এলাকায় সিসিটিভি স্থাপন সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তিনি। আর খনিজ সম্পদ সচিব জানান, প্রতিস্থাপিত পাথর আগের মতো জৌলুস পুরোপুরি ফিরাতে না পারলেও ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব। প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না, তাই আমরা যতটুকু চেষ্টা করছি যে এই পাথরগুলিকে কিছু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানান, বৈধ পাথর ব্যবসায়ীদের যাতে ক্ষতিগ্রস্ত না হতে হয় সে ব্যবস্থা নেওয়া হবে। যারা বৈধভাবে এই এলাকায় পাথরের ব্যবসা করেন, নিয়ে আসেন, ইম্পোর্ট করে নিয়ে আসেন বা ইয়ে করছেন, তাহলে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে, মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হতে হবে। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকেই সাদা পাথর এলাকায় নির্বিচারে পাথর উত্তোলন শুরু হয়। এতে পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ 24, সিলেট। ঢাকা করাচি সরাসরি চলবে ফ্লাইট, জানালেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান।
শুক্রবার চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বাড়াতে কাজ করছে দুই দেশের সরকার। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 4 দিনের সফরে বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শুক্রবার মত বিনিময় করেন চট্টগ্রামের চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে। এই সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সবাই চট্টগ্রামের পোশাক শিল্প, ইস্পাত শিল্প, শিপিং ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা বাংলাদেশ পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। We can diversify trade, attract investment and jointly access both Asian and ASEAN and Middle Eastern markets. এই সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের জনসাধারণের জীবন ধারণ ও সাংস্কৃতিক মিল আন্তঃ ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষি, চামড়া, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতেও যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back, that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যে সক্ষমতা বাড়াতে দুই দেশের সরকারই কাজ করছে। অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সফরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী চট্টগ্রাম বন্দর ও কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 3 দিনের একটি সরকারি সফরে ঢাকায় আসছেন তিনি। শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ইসহাক দার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব। 24 আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। ছাড়বেন কই? বাজারে সবজির দর কমছেই না, এখনও উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ ও বেগুনের দামে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বাড়তি। এমন বাস্তবতায় বাজারে গিয়ে নাজেহাল সাধারণ ক্রেতা। সপ্তাহ ঘুরলেও সবজির বাজারে নেই কোনো সুখবর। এখনো লাগাম ছাড়া সবকিছুর দাম দর। বাজারে ঢুকলেই যেন ক্রেতাদের পকেটে টান পড়ছে। মাসের শেষে আকাশ ছোঁয়া দরে নাজেহাল সাধারণ মানুষ। সংসার চালাইতে এখন না বিশ্বাস উঠে যায়, যেটা বলা যায়। হ্যাঁ, সবজি এখন খাওয়াই ছেড়ে দেওয়ার মতো। দ্রব্যমূল্য যে দাম, বুঝছেন, সবকিছুরই দাম। আমরা আর কি বলবো, আমাদের তো ভোগান্তিস। দাম বেশি, জিনিসপাতির কামাই কম। রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচের কেজি 280 টাকা, বেগুনের দাম 120 থেকে 140 টাকা, পটল 80 টাকা আর ঢেঁড়স 90 টাকা কেজি। সবজির চাহিদা বেশি কিন্তু সবজির উৎপাদন কম, আর বাজারে বৃষ্টির কারণে মাল ঢুকতেছে না, আবাদ করতে পারতেছে না, এগুলো তো বেগুনের দামটা বেশি। পেঁপে ও আলুর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কমেনি, মিলছে 40 টাকা কেজিতে। আমদানি টমেটোর কেজি 180 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 40 টাকা বেশি। মাছ মাংসের বাজারেও অস্বস্তি। সবকিছু মাছের দামই আগের থেকে একটু বেশি, কারণ মাছ শর্ট, পানি বাড়তি। ব্রয়লার 190 আর সোনালী মুরগি কেজি 320 টাকা। যতটুকু আমাদের আগে নেওয়ার কথা ছিল তার থেকে অল্প অল্প নিতেছি। ব্রয়লার মুরগি 190 টাকা, সোনালী 320 টাকা, আগের সপ্তাহে একটু কম ছিল। বাড়তি ইলিশ এবং চিংড়ির দামও। ইলিশ 1800 থেকে 2400 আর চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা কেজিতে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24। গাজা শহর ও এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে 5 লাখেরও বেশি মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখোমুখি।
সংস্থাটি বলছে এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং নিয়ন্ত্রণযোগ্য। তবে ইসরায়েল জাতিসংঘের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, হামাসের তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গাজা সিটি এবং এর আশেপাশে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার মানুষ এখন খাদ্যের তীব্র অভাবে ভুগছেন। খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে গাজা সিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে হলো স্থানীয় মানুষজন বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতোই কিছুই পাচ্ছেন না। প্রকাশিত আইপিসি রিপোর্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি নিশ্চিত করে যে গাজা শহরে দুর্ভিক্ষ চলছে। যখন দুর্ভিক্ষ হয় তখন এর অর্থ হলো ব্যাপক অনাহার, ব্যাপক অসুস্থতা এবং অঞ্চলে ব্যাপক মৃত্যু। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আর বালহা ও খান ইউনুস এলাকায়ও বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে। তাদের বক্তব্য, গাজার এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি এমন একটি দুর্ভিক্ষ যা আমরা প্রতিরোধ করতে পারতাম যদি আমাদের অনুমতি দেয়া হতো। তবুও ইসরায়েলের পদ্ধতিগত বাধার কারণে সীমান্তে খাদ্য জমে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে উত্তর ও দক্ষিণের ক্রসিং খুলে দিন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়ে গাজার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাত দুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোটেক দাবি করেছে, এই প্রতিবেদন হামাসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চন্দ্রা, নিউজ 24। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল নামে একজন নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বোলাই নতুন বাজার হাবিবনগরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ এবং জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক রাজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ সহ আহত অন্তত 30 জনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজনের সমর্থক হিমেল মারা যায়। খবর ছড়িয়ে পড়লে এমদাদের বাড়িসহ 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় 10 জনকে আটক করা হয়। মারা গেছে এবং গুলি করছে, বেশ কেউ চোখ গেছে, কেউ হাত গেছে। কিল ঘুষি দিতে পরে এই মনে হলো হেলা দল বান্ধা মারছে। হেমদাদা রাজনের মধ্যে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয়। রাজনের পক্ষে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে এলাকায় উত্তেজিত সৃষ্টি হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সবাই নিয়ন্ত্রণে আনি। নেদারল্যান্ড সিরিজে কে করবেন ওপেনিং, শান্ত না সৌম্য? সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা তুঙ্গে। তবে 3 ফরম্যাটের অভিজ্ঞতা থাকা শান্ততেই ভরসা রাখতে চান সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার পরামর্শ, নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, এখনই তৈরি করতে হবে এশিয়া কাপ আর বিশ্বকাপের সেরা কম্বিনেশন। ওপেনিংয়ে বাংলাদেশের সেরা জুটি তামিম ইকবাল, লিটন দাস। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে 292 রানের জুটি করেন তামিম লিটন। পরে টি-20তে লিটনের সাথে জুটি করেন নাজমুল হোসেন শান্ত। তারপর যেন ওপেনিংয়ে খেই হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত কদিন আগেও ছিলেন 3 ফরম্যাটের অধিনায়ক, অথচ এখন যেন রাজ্যহারা এক রাজা। টি-20 দলে ফেরার স্বপ্নে ঘাম ছড়াচ্ছেন শান্ত। তবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর চোখে এখনো ভরসার নাম শান্ত। তার বিশ্বাস, আবারও ফর্মে ফিরবেন শান্ত। শান্তকে অগ্রাধিকার দিলে ভালো হবে, কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ওটা টেস্ট ক্রিকেট খেলছে, ওডিআই খেলছে। তো আমার মনে হয় যে এখানে একটা ট্রাম্প কার্ডের মতো সিলেকশন প্যানেল হয়তো সিদ্ধান্ত নিতে পারে, কারণ সৌম্যও কিন্তু খারাপ চয়েস না। শুধু শান্ত নয়, হারের বৃত্ত থেকে দলকে বের করতে 15 জনের স্কোয়াড বাছাই নিয়েও কথা বলেন সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে, মিরাজ, শরীফুল কিংবা সৌম্য কারা থাকবেন, কারা বাদ পড়বেন সেই সিদ্ধান্ত বিশ্বকাপের আগেই চূড়ান্ত করা জরুরি।
টি-20 ক্রিকেটে অলরাউন্ডারের আধিক্য দরকার দল, কারণ এটা এমন একটা খেলা, এটা মোমেন্টাম দরকার, এবং এই জায়গায় কিন্তু অলরাউন্ডার হলে একটা প্লাস পয়েন্ট হয় এই জায়গাটায়। তারপরে আপনাকে সেরা 6টা ব্যাটসম্যান আপনাকে দরকার ফ্রন্ট লাইনে, 1, 2, 3, 4, 5, 6। তো এই জায়গাটায় আমার মনে হয় কোনো এক্সপিরিয়েন্স হয় না, সেরা যারা এক্সপিরিয়েন্স আছে এদেরকে নিয়ে আগাতে হয়। নান্নুর পরামর্শ, পরীক্ষা নিরীক্ষার সময় শেষ, এবার প্রয়োজন জয়ের ধারাবাহিকতা। আমার মতে এখানে যদি আমরা একটা মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপে, তো ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম না, কারণ আমি এখন থেকে প্রিপারেশন নিয়ে নিতাম যে এশিয়া কাপ তারপর বিশ্বকাপ। অতীত থেকে শিক্ষা নিয়েই নান্নুর পরামর্শ, দলে অলরাউন্ডার ও স্পেশালিস্ট ওপেনারদের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। বিমনান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।